আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর সহমতে ভালো আছো। আমি উজ্জ্বল স্যার তোমাদের সাথে আজকে নিয়ে আসলাম বিবিএ ফার্স্ট ইয়ারের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে, যে ম্যাথটি সকল ডিপার্টমেন্টে প্রত্যেক বছর থাকে। তো এই ম্যাথে আজকে আমি তোমাদের সাথে ম্যাথ প্লাস বেসিক দুটি বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে আমি দেখো যে এখানে একটা তোমাদের মানে সময় কম লাগার সুবিধার্থে আমি একটা শর্টকাটে রেখেছি। আর এই ম্যাথটা আমি তোমাদের এইটা ছবি স্ক্রিনে দিয়ে দেবো। প্লাস তোমরা যদি বইটা সামনে নিয়ে নাও, কারণ তোমাদের সকলের বইতে মূল বইতে এই কোশ্চেনটি আছে। এটি হচ্ছে হলো এনএফবিপি 2019 সালে একটা কোশ্চেন, তোমাদের বইতে এই ম্যাথটি পাবে। তো আবার আমি যদিও আমি এই ছবিটি স্ক্রিনে দিয়ে দেবো, তাহলে সেই ক্ষেত্রে তোমার ম্যাথ করার সময় তোমরা স্ক্রিনে থেকে একটু ভালো করে খেয়াল রাখবে যে আমি কি বলতেছি আর এখানে কি লিখতেছি। ঠিক আছে? আচ্ছা, এখন অঙ্ক করার সুবিধার্থে বা সময় কম লাগানোর জন্য আমি একটি শর্টকাট রেখেছি। এখানে ক্যাশ, ইকুইপমেন্ট, সাপ্লাইস, অ্যাকাউন্ট রিসিভেবল এন্ড মানে নোট পেয়েবল এবং অ্যাকাউন্ট পেয়েবল, এই কটা ছক আমি কেটে রাখছি। তবে প্রত্যেকটা আমি আইটেম তোমাকে আমি কেন কোন ঘর হইলো সেখানে আমি সেগুলো আমি কারণ সহ বুঝিয়ে দিব। তুমি অঙ্ক করার আগে একটা কথা মানে বেশ কটা কথা মনে রাখবা, যে এই অঙ্ক করার সময় মনে রাখবা যে রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িং এদের জন্য আলাদা কোনো ঘর হবে না। মানে এই ছকের মধ্যে এদের জন্য কোনো ঘর কাটতে হবে না। তোমাকে ঘর কাটতে হবে কি প্রত্যেকটা অ্যাসেটের জন্য। যে অঙ্কের মধ্যে তোমার যে কটা অ্যাসেট থাকবে প্রত্যেকটা অ্যাসেটের জন্য এই পাশে একটা একটা করে ঘর কেটে রাখবে। ঠিক আছে? এবং প্রত্যেকটা দায়ের জন্য তুমি কি করবা, একটা আলাদা ঘর কেটে নিবে এবং সর্বশেষ ক্যাপিটালের ঘর কেটে রাখবা। ঠিক আছে? আর তোমাদের কোশ্চেন হতে পারে স্যার আমরা এই ক্যাপিটালের ঘরটা পরে কাটলাম কেন? যেহেতু আমার ইকুয়েশন অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস কি ওনার্স ইকুইটি। এখন দেখো ওনার্স ইকুইটি কথাটা কি তোমার শেষের দিকে আছে, যার কারণে আমরা ক্যাপিটাল কথাটি আমরা শেষে রাখছি। তাহলে আমাকে কয়টা পয়েন্ট এখানে খেয়াল রাখতে হবে, যে পয়েন্ট নাম্বার 1 এখানে রেভিনিউ, এক্সপেন্স বা ড্রয়িং এর জন্য কোনো ঘর হবে না, মানে আমরা কোনো ছক কাটবো না। যদি অঙ্কের মধ্যে যে কয়টা অ্যাসেট থাকবে ঠিক প্রত্যেকটা অ্যাসেটের জন্য আলাদা আলাদা করে ঘর কাটবো। কিন্তু একই অ্যাসেট যদি একাধিকবার থাকে তার জন্য ঘর আমরা কি একটাই কাটবো। আর প্রত্যেক দায়ের জন্য কি আলাদা একটা ঘর কাটবো। এই হলো আমার টেবুলার ছক মনে রাখা বা করার কৌশল। এখন আমি প্রশ্নে চলে যাই। দেখো প্রশ্নে লেখা আছে এখানে খাদিজা ইনভেস্টেড টাকা, সরি আমি এটা মানে ফুল প্রশ্নটা পড়াইনি। বলতে হবে যে দ্য ফলোইং ট্রানজাকশন ওয়ার এক্সপিরিয়েন্সড বাই খাদিজা ট্রেডিং ডিউরিং নভেম্বর 2018। তার মানে 2018 সালে এই খাদিজা ট্রেডিং এর যত সব লেনদেন আছে সেগুলো নিচে দেওয়া আছে। তো এখানে বলা আছে যে নভেম্বর 1 খাদিজা ইনভেস্টেড টাকা 30,000 ক্যাশ টু স্টার্ট এ নিউ বিজনেস। মানে খাদিজা একটি নতুন ব্যবসা শুরু করার জন্য সে কি করেছে, 1 লক্ষ টাকা ব্যবসায়ে কি করেছে, বিনিয়োগ করেছে। এখন কথা হচ্ছে মাথায় রাখবা যে ব্যবসায়ে মালিক যা কিছু দিবে তাকে আমরা কি বলবো, ক্যাপিটাল। মানে যা কিছু দিক সেটা ব্যবসার জন্য কি হবে, ক্যাপিটাল হবে। এবং সে কি দিছে, ক্যাশ দিছে। কোথায় দিছে, ব্যবসায়। তাহলে এই ক্ষেত্রে ক্যাশ একটা অ্যাসেট আর আমরা তো ক্যাপিটাল ঘরে এখানে রাখছি। এখন এখানে ক্যাশটা বাড়ছে না কমছে, ক্যাশটা অবশ্যই কি বাড়ছে। যদি ক্যাশ বা সরি অ্যাসেট বাড়ে প্লাস করবা, লায়াবিলিটিস বাড়লে কি প্লাস, কমলে কি করবা মাইনাস। এই কথাটা মাথায় রাখো। তাহলে আমরা এখানে লিখবো ডেট করে 2018 নভেম্বর 1 তারিখ। বলছে কি যে ক্যাশ ইনভেস্ট ইন দ্য বিজনেস। তাহলে ক্যাশ বাড়ছে, তাহলে আমরা এখানে কি করব, ক্যাশ বাড়াই দেব। আর যেটা যেহেতু এটা মালিক দিচ্ছে সেহেতু এটা কি মূলধন, সেহেতু এটা আমি কি করব, ক্যাপিটালে করে লিখে দেব। লিখে দেব তার মানে কি আমার এই ঘরের কাজটা শেষ। এই ঘরের কাজটা শেষ করার পরে আমরা এই ঘরটা শর্ট টেনে দাগ টেনে দেব। দাগ টেনে দেওয়ার পরে আমরা ব্যালেন্স নামাবো। ব্যালেন্স বলতে বোঝাচ্ছে যে তোমার এই ঘরে যা আছে সেই যোগফলটাকে আমাকে এখানে নামাই দিতে হবে। আর এখানে আমাদের প্রত্যেকটা ঘরে সমান চিহ্ন কথাটা ব্যবহার করতে হবে। কারণ সমান চিহ্ন ব্যবহার করা মানে হচ্ছে এই পাশে যত টাকা হবে ঠিক এই পাশে সেম তত টাকাই হবে। যদি টাকা একটু কম বেশি হয় তাহলে কি অঙ্ক ভুল হবে। এখন দেখো তৃতীয় মানে আমার 3 তারিখে ট্রানজাকশন বলছে দা বিজনেস বড়। তার মানে কি এই ব্যবসা কি করছে, ধার করছে। বড় মানে কি ধার করা। বড় টাকা কত, 5,000 ফ্রম এ ব্যাংক। তার মানে একটা ব্যাংক থেকে ধার করে টাকা নিয়ে আসছে। এখন খেয়াল করো আমি যে ধার করে টাকা নিয়ে আসছি, টাকা নিয়ে আসার পর আমি এটা কোথায় রাখছি,
ব্যবসায় রাখছি, তাহলে ব্যবসায়ীতে টাকা রাখার ফলে আমার ব্যবসায় টাকা কি হলো, বেড়ে গেল। তার মানে আগে আমার ব্যবসায়ে 30,000 টাকা ছিল, আমি এখানে ব্যালেন্স কথাটা লিখে নিই 30,000, আর এখানে আমরা কি লিখবো 30,000। আর এখানে দেখো ক্যাশটা নেওয়ার কারণে, ক্যাশটা কি হয়েছে, নেওয়ার কারণে আমার ব্যবসায় টাকা বেড়ে গেছে। আচ্ছা বুঝলি কোথা দেবেছে, আমরা একটা কি ব্যাংক থেকে 5,000 টাকা নিছি, ধার নিছি, ধার নেওয়ার ফলে কি আমার ব্যবসায় টাকা বাড়ছে, সেহেতু আমি এখানে নভেম্বরের 3 তারিখে আমি 5,000 টাকা বাড়াবো। আমি কি করছি, নোট পেয়েবলের মাধ্যমে ধার নিছি, বলছি কি যে অ্যান্ড নোট পেয়েবল ওয়াজ সাইনড, নোট পেয়েবল কি সাইন করছি, তাহলে কি আমার নোট পেয়েবলের ঘর আছে না, তাহলে এখানে কি নোট পেয়েবলটাকে আমার দায় বাড়লো। তার মানে ব্যাংক থেকে ঋণ নেওয়ার ফলে আমার নগদ টাকা বাড়ছে এবং কি বাড়ছে, নোট পেয়েবল নামক দায় বাড়ছে। কি বাড়ছে, দায়। তাই আমরা নোট পেয়েবলের ঘরে যোগ করছি এবং ক্যাশ বাড়ছে বিধায় কি ক্যাশের ঘরে যোগ করছি। তাহলে এই তারিখের কাজটা শেষ হয়ে গেল। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা এটা কি করবো, আবার ব্যালেন্স নামাই নিব। কত টাকা, 35,000 টাকা। আর এখানে কত আছে, 5,000 টাকা। এখানে কত আছে, 30,000 টাকা। তার মানে আমার কি দুই পাশে যোগফল দেখো, এখানে 35, ওই পাশে কি 35, ঠিক আছে। তারপর তোমার 5 নাম্বার নিতে বলা আছে কি ইকুইপমেন্ট কস্টিং টাকা ওয়াজ 10,000 ওয়াজ পারচেসড, ইকুইপমেন্ট কস্টিং টাকা 10,000 ওয়াজ পারচেসড। তার মানে 10,000 টাকাতে আমি একটি ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে। তাহলে ইকুইপমেন্ট ক্রয় করার ফলে আমার ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি বা সম্পদ বাড়ছে না কমছে, বাড়ছে। তাহলে আমরা এখানে দেখো ইকুইপমেন্টের ঘর আছে, তাহলে আমরা এখানে কি করবো, ইকুইপমেন্টের ঘরে লিখে রাখবো কত টাকা, 10,000 টাকা কি আমার ইকুইপমেন্ট বৃদ্ধি পেয়েছে, আমরা লিখছি। তার মানে অ্যাসেট বাড়লে অ্যাসেট করে লিখবো। তারপর দেখো কি বলা আছে, ফর টাকা 4,000 ক্যাশ। তার মানে 10,000 টাকাতে একটা ইকুইপমেন্ট কিনে 4,000 টাকা ক্যাশ দিয়ে দেওয়া হয়েছে। ক্যাশ আমি যখন দিয়ে দিলাম তখন আমার ক্যাশ বাড়ছে না কমছে, ক্যাশটা অবশ্যই কি হয়েছে, কমে গেছে। তাহলে কমে যাওয়ার ফলে আমরা এই তারিখে আমরা এই ক্যাশ থেকে 4,000 কি করব, মাইনাস করব। তারপর কি বলা আছে, এন্ড নোট পেবল 6,000 টাকা। তার মানে 10,000 টাকা ইকুইপমেন্ট দাম, 4,000 টাকা নগদ দিছে, আর 6,000 টাকা আমি এখনো কি করি নাই, দেই নাই। আমি আমার নোট পে বলে সাইন করে আসছি, আমার নোট পেবল কি হলো, বাইরে গেল। তো এখানে নোট পেবল ঘর আছে, এখানে তো হলো 6,000 টাকা। তারপর এই ঘরের কাজ আমার শেষ। তাহলে 5 তারিখে আমরা ট্রানজাকশনটা কমপ্লিট করে ফেলছি। তাহলে এখান থেকে কত আছে, 30,000 টাকা আছে, তাই লিখবো। এখানে 5 আর 6 কত, 11,000 টাকা। আর আমার এখানে দেখো 10,000 টাকা, আর এখানে আমার 31,000 টাকা ছিল, 4,000 টাকা প্রদান করে দিচ্ছি। এখন কত আছে, 31,000 টাকা আছে, 25,000 টাকা আর নাই। তারপরে দেখো বলা থেকে 8 তারিখ সাপ্লাইস কস্টিং ওয়ার পারচেসড, হ্যাঁ কত টাকা, 2,000 টাকা। তার মানে 2,000 টাকা সাপ্লাইস ক্রয় করছি। সাপ্লাইসকে আমরা কি বলি, অ্যাসেট। কারণ ব্যবসায় যা কিছু ব্যবহার করা হয় তাই কি সম্পদ। তো সাপ্লাইস আমরা ব্যবহার জন্য নিয়ে আসছি, ব্যবহার না করা পর্যন্ত এটা আমার কাছে কি থাকবে, সম্পদ থাকবে। আর ব্যবহার করার পরে কি হয়ে যাবে, খরচ হয়ে যাবে। তাহলে সাপ্লাইস আমরা বাড়ি দেখো কত টাকা সাপ্লাইস করেছে, 2,000 টাকা। তাহলে আমরা এখানে কয় তারিখ, 8 তারিখ সাপ্লাইসের ঘরে আমরা এখানে লিখবো কত, 2,000 টাকা। এবং বলছে কি এটা অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে কি আমরা এখন টাকা কি করি নাই, প্রদান করি নাই। তার মানে আমার কি দায় বাড়ছে। আর কোনো কিছু ধারে ক্রয় করলে টাকা প্রদান না করে সেটা আমরা কি বলি, অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবল এবং দায় বাড়ছে কত, 2,000 টাকা। তাহলে এই ঘরের কাজ আমার কি হয়ে গেল, শেষ হয়ে গেল। তারপরে আমার বলা আছে 11 তারিখ যে টাকা 1,500 পেমেন্ট ওয়াজ মেড অন নোট পেবল। তার মানে আমার যে নোট পেবল ছিল আমি তার জন্য কি করছি, 1,500 টাকা প্রদান করে দিয়ে দিছি। তাহলে আমার কি হলো, এখানে আমার নোট পেবল কমে গেল কত, 1,500। আমরা এখানে ব্যালেন্সটা নামাই নিই। তাহলে এখানে দেখো আছে কত, 31,000, 10,000, 2,000, এখানে কত, 11,000, 2,000 এবং কত, 30,000। তাহলে এখানে 500 টাকা নোট পেবল আমি পরিশোধ করে দিচ্ছি। তাহলে এখানে কি হবে, নোট পেবল থেকে 1,500 মাইনাস হবে। আর যখন লেখা থাকে পেইড, পেইড মানে কি আমি টাকা দিয়ে দিছি, টাকা কি হয়েছে আমার ব্যবসা থেকে কমে গেছে, আমার ক্যাশ হ্রাস পাইছে, ক্যাশ থেকে কি হবে, এখান থেকে মাইনাস হবে। এটা কয় তারিখ হবে, আমার 11 তারিখ।
তাহলে এই ঘরের কাজ আমার কি হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে এখানে কত আছে, 30,000, মানে ব্যালেন্স নামে ফেলি 20,000। এখানে হবে আমার 9,500 টাকা, মাইনাস কোথায় কত, 9,500 টাকা, সরি এটা 31,000, আচ্ছা 9,500। আবার এখানে কত আছে, 2,000, এখানে আছে কত, 10,000, আর এখানে হবে কত আমার 29,500। তাহলে আমার ব্যালেন্সটা নামাই ফেললাম, এটা কি হলো ব্যালেন্স। তারপর দেখো কয় তারিখ আছে, 14 তারিখ। 14 তারিখে কি বলছে এখানে, যে বলছে ক্যাশ রেভিনিউ অফ টাকা 8,000 ওয়াজ কালেক্টেড। তার মানে 8,000 টাকার সার্ভিস দিয়ে আমি কি করেছি, টাকা গ্রহণ করেছি। মনে রাখবা যে এখানে একটা টিপস মনে রাখবা, যদি তোমার কোনো ট্রানজাকশনে এক্সপেন্স থাকে, এক্সপেন্স থাকলে ফার্স্ট টাইমে তুমি ক্যাপিটাল থেকে মাইনাস করবা। তোমার এক্সপেন্সটা যদি তোমার নগদে হয় তাহলে নগদ থেকে মাইনাস করবা, আর যদি ধারে হয় টাকা প্রদান না করো তাহলে অ্যাকাউন্ট পেয়েবল করে লিখবা। ঠিক রেভিনিউ হওয়ার সাথে সাথে, রেভিনিউ হওয়ার সাথে তুমি মূলধনের যোগ করবা। মানে রেভিনিউটা কে নেবে, মালিক নেবে। মালিক নেবে বলে মানে বিদায় কি তোমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আর মালিক সত্ত্ব বৃদ্ধি পাইলে কি 8,000 টাকা আমার মূলধনে করে যোগ। আর আমি যেহেতু টাকাটা পেয়েছি, আমার ক্যাশ বাড়ছে, ক্যাশের কারণ কি আমার যোগ। আমার এই ঘরে কাজ শেষ। মাথায় রাখবা যে আয় হওয়ার সাথে সাথে মূলধনে করে যোগ, আয়টি নগদে হলে নগদে ঘরে যোগ, ধারে হলে প্রাপ্য হিসাব অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে যোগ। এই কথা মনে রাখলে তোমার আয়ের কাহিনীটা হয়ে যাবে। নেক্সট 20 তারিখ কি বলেছে, রেভিনিউ অফ টাকা ওয়াজ আর্ন, 2,000 টাকা ওয়াজ আর্ন, মানে 2,000 টাকা আমি সেবা দিয়েছি, বাট নট ইয়েট কালেক্টেড, এখনো কি হয় নাই, এটা কালেক্ট করা হয়নি, মানে কালেকশন করা হয় নাই। তাহলে আমরা একটু আগে শিখলাম আয় হওয়ার সাথে সাথে কি করব, মূলধনে করে যোগ। তো মূলধনে করে যোগ করার আগে আমরা ব্যালেন্সটা নামাই নিই। এখানে 37,500, 10,000, 2,000, 9,500, 2,000, এখানে 38,000। আচ্ছা, তারপরে এখানে আমার কি বলতে হবে, যে 2,000 টাকা ক্যাশ, মানে সরি 2,000 টাকা রেভিনিউ হয়েছে, রেভিনিউর সাথে আমরা কি করব, মূলধনে করে যোগ। তাহলে মূলধনে করে যোগ করে ফেলি। ক্যাশ কি আমরা পাইছি না, এটা কি আছে ইয়েট নট কালেক্টেড, এখনো কি কালেক্ট করা হয় নাই। যেহেতু পাই নাই, আমরা ভবিষ্যতে পাবো। আর যেটা আমরা পাই সেটাকে আমরা কি বলি, অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে আমরা কত লিখবো, 2,000 টাকা লিখবো। তার মানে এই ঘরের কাজ আমার শেষ। এটা কয় তারিখ ছিল, 20 তারিখ, আমাদের এই ঘরের কাজটা শেষ। নেক্সট কি বলেছে এখানে, 23 তারিখ, রেন্ট এক্সপেন্স টাকা 1,200 ওয়াজ পেড ফর ক্যাশ। এখন দেখো এখানে মাথায় রাখবা, যখনই কোনো এক্সপেন্স থাকবে তোমার ফার্স্ট কাজ হচ্ছে এক্সপেন্সটাকে ক্যাপিটাল থেকে মাইনাস করা। কি করা, মাইনাস করা। তার আগে আমরা ব্যালেন্সটা আবার নামাই নিই। 40,000, 2,000, 9,500, এখানে কত হবে, 2,000, 10,000, 37,500। এটা কি হবে, ব্যালেন্স। তারপর কয় তারিখ, এলো 23 তারিখ, রেন্ট এক্সপেন্স। কত টাকা রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স হচ্ছে তোমার 2300 টাকা, সরি রেন্ট এক্সপেন্স 1200 টাকা, 1200 টাকা ওয়াজ পেইড। তার মানে আমি এখানে কি করব, 1200 টাকাকে মাইনাস করে দেব। আর পেইড মানে কি, নগদ টাকা দিয়ে দিছি, আমার এখানে নগদ থেকে কি হবে, 1200 টাকা মাইনাস হবে। আচ্ছা, তাহলে এখানে হবে কত, 38,800 বিয়োগফল, এখানে হবে 2,000, 9,500, এখানে কত হবে আমার 2,000, 10,000, এখানে হবে ব্যালেন্স 36,300। আচ্ছা, তারপর কি বলেছে এখানে, ওয়েজেস। ওয়েজেস মানে কি, মজুরি। ওয়েজেস মানে কি, মজুরি, এটা খরচ। তারপর হচ্ছে ওয়েজেস টাকা 1,000 এন্ড স্যালারি টাকা 5,000 ওয়ার পেড ফর ক্যাশ। তার মানে আমি 1,000 টাকার স্যালারিজ
সরি ওয়েজেস এবং 5,000 টাকার স্যালারি পেড করছি, তাহলে মোট খরচ কত 6,000 টাকা। তাহলে দেখো আমি এখানে দিব 1,000 টাকার ওয়েজেস, 5,000 টাকা কি স্যালারি, হ্যাঁ মোট 6,000 টাকা। এবং দেখো আমি কত টাকা ক্যাশ দিয়েছি, 6,000 টাকা ক্যাশ দিয়েছি, তাই আমি এখানে কি লিখবো 6,000 টাকা ক্যাশ। এটা হচ্ছে তোমার কত তারিখ 25 তারিখ। তাহলে এই ঘরের কাজ আমার কি হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে এখানে আমার টাকা হবে কত 32,800, 2,000, এখানে 9,500, এখানে কত হবে 2,000, এখানে 2,000, এখানে কত হবে 10,000, এখানে হবে আমার 30,300। এটা হবে কি ব্যালেন্স। আচ্ছা তারপর কত তারিখ আছে আমার 30 তারিখ আছে। 30 তারিখ এখানে কি বলা আছে, 30 তারিখে দেখো বলা আছে এখানে আমার যে সাপ্লাইস কস্টিং 1500 ওয়ার ইউজড আউট অফ সাপ্লাইস পারচেজ অন নভেম্বর 8। দেখো আমরা যে এখানে যে সাপ্লাইস ক্রয় করছিলাম 2,000 টাকা, খুব ভালো করে বুঝো বিষয়টা। এই যে সাপ্লাইস আমি ক্রয় করছি, সাপ্লাইসটা ব্যবহার করার আগে আমার কাছে এটা সম্পদ ছিল, কি ছিল সম্পদ ছিল। এবার এই যেটা সাপ্লাইস থেকে আমি 1500 টাকা সাপ্লাইস ব্যবহার করে ফেলছি, মানে খরচ করে ফেলছি। এখন আমি নিয়ম শিখছি যে যখনই কোনো খরচ দেখব, খরচ দেখা মাত্র আমরা ক্যাপিটাল থেকে মাইনাস করে দেব। তাহলে আমরা কত টাকা খরচ করছি 1500 টাকা কি খরচ করে ফেলছি। আচ্ছা এরপর আমি খরচ করে যে ফেলি, এখন তো এখানে আমার কি দুইটা সাপ্লাইস আছে না, কারণ এখান থেকে 1500 টাকা সাপ্লাইস কি হয়ে গেছে আমার খরচ হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি কি করব 1500 টাকা মাইনাস করব। তাহলে আমার এই ঘরের কাজ শেষ। এখানে আমরা কি লিখবো, মাইনাস করলে হবে 31,300, তারপর এখানে হবে কত 2,000, এখানে 9,500, এখানে হবে 2,000, এখানে হবে কত 500, এখানে হবে কত 10,000, এখানে আমরা ব্যালেন্স লিখবো কত 30,300। তারপর আমরা কি করব, এই ঘরটা একদম দাগ দিয়ে দিব, দাগ দিয়ে আমরা টোটাল টাকাটা লিখে ফেলবো। এখানে কত 30,300 যোগ কত 10,000, 40,300, আর এলো তোমার হচ্ছে 2,000, কত হলো 42,300 আর 500 42,800 টাকা। তখন এই পাশে যোগফল কত হলো আমার 42,800 টাকা পাশে যোগফল হলো। আর এই পাশে থেকে আমরা কত, হ্যাঁ 9,500 আর 31,000, তাহলে কত হলো আমার 40,800। এখানেও কত হলো আমার 42,800। আচ্ছা এই হলো আমার টেবুলার অ্যানালাইসিস। তো টেবুলার অ্যানালাইসিস করার জন্য তুমি চারটা কথা বা বেশ কটা কথা মাথায় রাখবা, যে প্রত্যেকটা অ্যাসেটের জন্য আলাদা আলাদা ঘর হবে, প্রত্যেকটা লাইবিলিটির জন্য আলাদা আলাদা ঘর হবে, ক্যাপিটাল একটা ঘর হবে, হ্যাঁ। আর রেভিনিউ এক্সপেন্স ড্রয়িং এদের জন্য আলাদা কোনো ঘর হবে না। আর রেভিনিউ হওয়ার সাথে মূলধনের ঘরে যোগ করবা, রেভিনিউটা নগদে হলে নগদে ঘরে যোগ করবা, বাকি হলে কি করবা প্রাপ্য হিসাবে ঘরে যোগ করবা। আর যদি কোনো খরচ হয়, খরচটা তুমি কি সবার প্রথমে কাজ করবা মূলধন থেকে মাইনাস করবা। আর এটা যদি নগদ হয় নগদ থেকে মাইনাস, আর ধারে হলে এখন পেবলে করে প্লাস। এই হলো আমার টেবুলার ছক করার নিয়ম বা সিস্টেম। যদি তোমাদের আমার এই ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে আমি পরবর্তীতে আরো ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হই। আশা করি ভালো থাকবা। আসসালামু আলাইকুম।